আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়বে জামাত, নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। হ্যাঁ পক্ষে ভোট দিলে জিতবে বাংলাদেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। বিএনপি মতাদর্শের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হচ্ছে, অভিযোগ এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। রাজধানী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনা প্রধানের। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF, প্রধান উপদেষ্টার অনুমোদন। এবং রাজনৈতিক সংকট কাটাতে হ্যাঁ ভোটকে জয়ী করার বিকল্প নেই আলী রিয়াজ। প্রচারণার ঘাটতির কারণে গণভোটের উদ্দেশ্য মানুষের কাছে স্পষ্ট নয়, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্তি না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে পারিবারিক দাপটমুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরের 11 দলীয় ঐক্যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামাতের আমির এসব কথা বলেন। তিনি আরো বলেন, হ্যাঁ পক্ষে ভোট দিলে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনের প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। আরো জানাচ্ছেন খায়রুল ইসলাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। দেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ছুটে চলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার কণ্ঠে ক্ষমতা নয়, পরিবর্তনের তাগিদ। বিরামহীন প্রচারণায় চষে বেড়াচ্ছেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। প্রত্যেকটি জনসভায় ইনসাফের বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়। এখানে বাংলাদেশ জামাতে ইসলামের নির্বাচনী প্রচারণায় সকালে কিশোরগঞ্জে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে নির্বাচনী জনসভায় অংশ নেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বাংলাদেশ গড়ার জন্য আপনারা। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতের আমির বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করা নিয়ে একটি দল অপরাজনীতি শুরু করেছে। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলে, সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। আমাদের আইটি টিম, সাইবার টিম খুব দ্রুত সেটাকে রিকভারি করে ব্যবস্থা নিয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আশ্চর্যের বিষয়, একটি রাজনৈতিক সংগঠন এই সব কিছু স্পষ্ট হওয়ার পরেও এইটা নিয়ে তারা এখন ব্যবসা করছেন। বিভক্তির রাজনীতি না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন তিনি। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। পরে ময়মনসিংহ ও গাজীপুরে নির্বাচনী জনসভা জামায়াতের আমির বলেন, 49 জন ঋণ খেলাপিকারীদের নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে একটি দল। বলেন, আগে তাদের বাদ দিয়ে পরে দেশকে দুর্নীতিমুক্ত করার কথা বলুন। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। যদি সাহসিকতার সাথে এটা করতে পারেন, জনগণ কিছুটা বিশ্বাস করবে, হ্যাঁ ওনাদের সদিচ্ছা আছে। এ সময় ভোটের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। ইনশাআল্লাহ 12 তারিখ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। আগামীকাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে এরই মধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে।
জনসভাকে ঘিরে নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন আশিকুর রহমান। নির্বাচনী প্রচারণা ও জনসভায় যোগ দিতে আগামীকাল বরিশাল যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তাকে বরণ করতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারেক জিয়া সাহেব বরিশালে 4 তারিখে আসতেছে ইনশাল্লাহ। এখানে আমাদের মনে হচ্ছে যে আরেকবার ঈদের খুশিটা আমরা আনন্দ অনুভব করছি। তিনি বরিশাল আসছেন, দীর্ঘ 20 বছর পর বাংলাদেশে আসছেন আর বরিশাল আসছেন, এটা আমাদের জন্য একটা খুশির খবর। আমাদের জন্য, বরিশালের আপামর জনগণের জন্য, সমস্ত পেশা শ্রেণী মানুষের জন্য এটা খুশির খবর এবং আনন্দের বিষয়। আর নেতা আসবে এখানে, এটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা আমরা আনন্দিত। বরিশাল 5 আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার জানান, তারেক রহমানের সফরকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দলীয় প্রধানের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কারণ তার বাবা ক্যাবিনেট মিটিং করে বরিশালের উন্নয়নের কথা চিন্তা ভাবনা করেছেন। ওনার মা যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বিভাগ ঘোষণা করেছেন। এদিকে কাল ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতির কথা জানালেন বিএনপির নেতাকর্মীরা। নেওয়া হচ্ছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফরিদপুর আগমনকে কেন্দ্র করে গোটা জেলা জুড়ে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল বিরাজ করছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। নারী সমাজকে যারা অন্ধকার যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়, সেই দলটি ক্ষমতায় এলে বাংলাদেশের নতুন ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এদিকে রাজধানী গুলশান সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি 17 বছর সংস্কারের পক্ষে আন্দোলন করেছে। তখন একটিবারের জন্য যেসব দল সংস্কারের কথা মুখে আনেনি, আজকে তারাই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন বলে অভিযোগ করেন মাহাদি আমিন। একটি দলের রাজনৈতিক যে কর্মকাণ্ড এবং তাদের যে নেতাকর্মী, ওনারা অনেকেই ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছেন এবং একই ভাষায়, একই কায়দায়, একই ধরনের স্লোগান দিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করছেন। যদি আপনারা কখনো ক্ষমতায় আসেন, তাহলে সেটা গোটা জাতির পরিণতি কি হবে এবং গণতন্ত্র যে মুখ থুবড়ে পড়বে, আপনারা আরেকটা ফ্যাসিবাদের এক নতুন বহিঃপ্রকাশ তৈরি হবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামীকাল বরিশাল আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শহরের বেলস পার্ক মাঠে সমাবেশে অংশ নেবেন তিনি। দর্শক, সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। কথা বলছি তার সাথে। মইন, তারেক রহমানের সমাবেশের প্রস্তুতি নিয়ে আমাদের বিস্তারিত জানাবেন। পুরো বরিশাল আজকে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ইতিমধ্যেই পুরো মাঠ, নেতাকর্মীরা বিভিন্ন বরিশালে, আপনি জানেন যে বরিশাল বিভাগের 6টি জেলা, সেই 6টি জেলা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। আজকে সকাল থেকেই তারা আসতে শুরু করেছেন। এখন রাত 10টা বাজে, তারপরেও নিশ্চয়ই আপনি আশেপাশে দেখতে পাচ্ছেন যে পুরো মাঠে অসংখ্য নেতাকর্মী বরিশালের আশপাশের বিভাগের আশপাশের যে জেলাগুলো, সেখান থেকে তারা আসছেন এবং এই পুরো মাঠকে সাজানো হচ্ছে। প্রস্তুতির কথা যদি বলি, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, মঞ্চ তৈরি হয়ে গেছে এবং ইতিমধ্যে এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা আসলে মঞ্চ তৈরি সহ আনুষঙ্গিক যে প্রস্তুতি, শেষ পর্বটি তারা আসলে এখন এখানে পর্যবেক্ষণ করছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতিটা তারা শেষ করে এনেছেন এবং যেটি আমাদেরকে জানিয়েছেন যে আর হয়তো ঘন্টা 2-1-এর মধ্যে তারা সমস্ত প্রস্তুতি শেষ করে আনবেন। এবং যেটি বলছিলাম যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জন্য দীর্ঘ 2
দশকের অপেক্ষা এই বরিশালবাসীর 2 দশক পরে তিনি এই বরিশালে আসছেন এবং তার এই সমাবেশকে কেন্দ্র করে পুরো বরিশাল উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং এখানকার যারা নেতাকর্মী আছেন তারা প্রত্যাশা করছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলছেন যে বরিশালকে তারা ধানের শীষের একটি ঘাঁটি হিসেবে উল্লেখ করছেন এবং তারা বলছেন যে তারেক রহমানের এই সফরের ফলে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এর একটি ইতিবাচক প্রভাব পড়বে এবং বরিশালের এই অঞ্চলে যে 6টি বিভাগের যে ধানের শীষের প্রার্থীরা রয়েছেন তাদের ইতিবাচক ফলাফল এবং তারা আশা করছেন তারা প্রত্যেকটি আসনে তারা বিপুল ভোটে বিজয়ী হবেন এবং তারেক রহমানের এই সফর সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা আপনাকে জানাতে চাই যে তারেক রহমান আগামীকাল আকাশপথে এই বরিশালে 11টার পরপরই ওনার আসলে এখানে উপস্থিত হওয়ার কথা এবং আয়োজকরা যেটা জানিয়েছেন যে 12টার মধ্যে তিনি মঞ্চে চলে আসবেন এবং 12:30টার দিকে তিনি বক্তব্য রাখবেন, এমনটি আমাদের আয়োজকরা জানিয়েছেন এবং এরপরে এই সমাবেশ শেষ করেই কিন্তু তিনি আকাশপথেই আবার হেলিকপ্টারে করেই আবার ফরিদপুর যাবেন। সেখানে রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি জনসভা রয়েছে, সেই জনসভা শেষ করে তিনি তার বাসভবনে ফেরত যাবেন, এমনটি আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। তো বরিশালের সমাবেশের প্রস্তুতি শেষ, বরিশাল উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আগামীকাল তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন বরিশালবাসী এবং বিএনপি নেতাকর্মীরা, এমনটাই বলা যায়। তনুজা। মঈন, আপনাকে ধন্যবাদ। বঙ্গভবনের একটি সরকারি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এমন অভিযোগ তুলে ঘটনার তদন্ত অগ্রগতি 24 ঘন্টার মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে জামাতের একটি প্রতিনিধি দল। রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জামাতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি বলেন, প্রায় 45 মিনিটের বৈঠকে তারা এই ঘটনায় গভীর উদ্বেগ জানান এবং রাষ্ট্রপতির কার্যালয় থেকে তদন্তের আশ্বাস পাওয়া গেছে। ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম বলেন, হ্যাক হওয়া অ্যাকাউন্ট থেকে দেয়া বিতর্কিত পোস্টটি নিয়ে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনীতি করছে। যারা পোস্টটিকে জামাত আমিরের বক্তব্য বলে প্রচার করছে তা তাদের রাজনৈতিক অবস্থানের প্রতিফলন। এটা জাতির জন্য আমাদের কারোর জন্যই স্বস্তিদায়ক নয়। আমরা এর ব্যাপারে খুবই তীব্র নিন্দা জ্ঞাপন করি এবং কনসার্ন ব্যক্ত করি। একই সাথে আমরা বলতে চাই যে এই বিষয়টি নিয়ে যারা রাজনীতি করছে তাদের কর্মী বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কর্মসূচি দেওয়ার মধ্য দিয়ে আমাদের আমিরে জামাত সহ জামাত ইসলামীর যেই ব্যাপারে যে তারা বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে সেটা কোনোভাবেই কাম্য নয়, সেটা গর্হিত কাজ। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। বলেন, বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা সরকারি ও আধা সরকারি চাকরিজীবীদের তথ্য এনএসআই থেকে সংগ্রহ করে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন করছেন, যা রাষ্ট্রীয় সংস্থার কাজের পরিধির বাইরে। এ সময় যারা এই ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এর আগে দেখেছি চাকরি হতে, এর আগে প্রমোশন হতে দেখেছি। এখন প্রিজাইডিং অফিসার নির্ধারণটা আমরা রাজনৈতিক মতাদর্শ দেখে হতে দেখছি। যখন একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের প্রিজাইডিং অফিসাররা দায়িত্বে থাকবেন তখন স্পষ্টভাবেই এই নির্বাচনটা একটা কারচুপির নির্বাচন হতে যাচ্ছে। একটা ইঞ্জিনিয়ারিং করার মন মানসিকতা তাদের মধ্যে আছে বলে এটা স্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে। প্রার্থীদের পাল্টাপাল্টি বক্তব্যে জমে উঠেছে রাজধানীর নির্বাচনী উত্তেজনা। সকাল থেকে রাত মাঠ ঘাট সর্বত্রই চলছে প্রচারণা। প্রার্থীরা একে অন্যকে ঘায়েল করতে দিচ্ছেন নানা বক্তব্য। পাশাপাশি মিছিল, শোডাউন, গণসংযোগ, সভা সমাবেশ করে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। চায়ের দোকান থেকে অফিস আদালত সর্বত্রই ভোটের আলাপ। কে জিতবে, কে হারবে, কোন প্রার্থী এগিয়ে আর কোন প্রার্থী রয়েছেন পিছিয়ে, কিংবা কোন প্রার্থী কি বলছেন, কি করছেন। প্রার্থীরাও ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের কথা শুনছেন।
ঢাকা ৮ আসনে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ও বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বাকযুদ্ধে বেশ উত্তেজনা বিরাজ করছে এই আসনে। দুপুরে দৈনিক বাংলা মোড়ে গণসংযোগ করেন এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে ঢাকা ৮-এ একজন মাদক সম্রাট রয়েছেন, উনি শত শত বিলবোর্ড লাগাচ্ছেন। এই টাকাগুলো কই থেকে আসে? মাদক বিক্রির টাকা নাকি চাঁদাবাজির টাকা? আমরা এটা প্রশ্ন রাখতে চাই। এই আসনে গুলিস্তানের বিভিন্ন মার্কেটে প্রচারণা চালান বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। বলেন, আলোচনায় থাকতে আবল তাবল বকছেন একজন প্রার্থী। আপনারা ভাবেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই তো খবরে থাকা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললেই প্রচারণায় থাকা যায়। প্রচারণা থাকতে চান, বহু রাস্তা আছে, দান করেন, খয়রাত করেন, ভালো ভালো কথা বলেন, মানুষের মুখে মুখে থাকবেন। সবুজবাগ এলাকায় প্রচারণা চালান ঢাকা ৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। আমাদের অন্তর্বর্তী সরকারের উচিত যে ভোটারদের নিরাপত্তা এবং প্রার্থীর নিরাপত্তা প্লাস এলাকার মানুষের যাতে নিরাপত্তাকে নিশ্চিত করা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ঢাকা ৪ আসনে বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। কদমতলীর চেয়ারম্যান বাড়ি কলেজ রোডে প্রচারণা চালান তিনি। ঢাকা ১৮ আসনের দক্ষিণখানের ফায়দাবাদে ভোটারদের মাঝে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। বাড্ডার সাতারকুলে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করে ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী MA কাইয়ুম। ঢাকা ১৭ আসনের মহাখালীতে তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। মিরপুরের রূপনগর টিনশেড এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক। এছাড়াও ঢাকার বিভিন্ন আসনের প্রার্থীদের প্রচারণায় মুখরিত পাড়া মহল্লা। ইয়াসিন রানা, ATN বাংলা, ঢাকা। নির্বাচনী প্রচারণার আর মাত্র 7 দিন বাকি। সারা দেশে চলছে ব্যাপক প্রচারণা। বিএনপি, জামাত, এনসিপি সহ বড় 2 জোটের প্রার্থীরাই ভোটের মাঠে বেশি সক্রিয়। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সব পক্ষই। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। নির্বাচনী প্রচারণায় সরগরম দেশের ৩০০টি সংসদীয় আসন। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে, আর ভোটাররা চান কাঙ্ক্ষিত উন্নয়ন। বিএনপি প্রার্থী মোহাম্মদ কামরুল হুদা ও জামায়াতের প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের প্রচারণায় সরগরম কুমিল্লা 11 আসন। যেহেতু আমরা হামলা করছি না, আমরা ধৈর্য ধারণ করছি। মাঠ তো আমরা ঘোলাটি করছি না, তারা ঘোলাটি করছে। জামাত ইসলামের স্ট্যান্ডিং হচ্ছে নারী এবং পুরুষের অধিকারের ক্ষেত্রে কোনো ধরনের পার্থক্য নেই। নাটোরে প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী অ্যাডভোকেট M রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মেয়েদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া সবচেয়ে সম্মানিত করেছেন। খুলনার প্রতিটি আসনেই ভোটারদের আকৃষ্ট করতে প্রচার চালাচ্ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। ঠাকুরগাঁয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭১ হচ্ছে আমাদের মূল অস্তিত্ব, এটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মনে করেন তিনি। একটা গোষ্ঠী ৭১কে পিছিয়ে ফেলতে চায়, ৭১ হচ্ছে আমার মূল অস্তিত্ব, এটাকে নিয়েই আমাকে দিলাম। চট্টগ্রাম 10 আসনে বিএনপি প্রার্থী সাইদ আল নোমান নগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। দিনাজপুর 3 সদর আসনে বিএনপি প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম ও জামালপুর 5 আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন গণসংযোগ করেছেন। পাবনা 5 আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন, তার দল ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া হবে। দুর্নীতিবাজ, স্বজনপ্রীতি, অন্যায়কারীদের জন্য রাজনীতি উনি কঠিন করে দিয়েছেন। ঢাকা 19 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট প্রার্থনা করছেন। নিয়াজ জামান সজীব, ATN বাংলা। নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার কথা বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে কেউ যাতে ভোটকে প্রভাবিত করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময় সভায় এসব কথা বলেন সেনাপ্রধান। এ সময় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন 3 বাহিনী প্রধান। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনে গুরুত্বারোপ করেন তারা। এছাড়া ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান।
সুন্দর নির্বাচন করার জন্য ক্যাপেবল। আমরা সবাই আগ্রহী, নির্বাচন কমিশন আগ্রহী, সরকার আগ্রহী, আপনার অ্যাডমিনিস্ট্রেশন আগ্রহী, পুলিশ আগ্রহী, সেনাবাহিনী আগ্রহী, বিমান বাহিনী, নৌবাহিনী, সবাই। সেখানে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নাই। কিছু মানি ট্রানজাকশন হতে পারে বিকাশের মাধ্যমে, সেটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য, অর্থের লেনদেন ইত্যাদি। আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি। প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে কিছু ক্রিমিনাল থাকতে পারে, সবাই এই ধরনের অপকর্ম করবে না ইলেকশন ডেতে। সেটার জন্য আমরা আশা করব যে আমার বাহিনী এদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF করল অন্তর্বর্তী সরকার, যার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সংস্কারের অংশ হিসেবে র্যাবের নাম পরিবর্তন করা হয়েছে। গবেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তন করে র্যাবের ভাবমূর্তি উজ্জ্বল করা যাবে না, নিশ্চিত করতে হবে জবাবদিহিতা আর মানসিকতার পরিবর্তন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। র্যাবের এমন দুঃসাহসিক আর মানবিক কাজ ঢাকা পড়ে যায় নারায়ণগঞ্জে 7 খুনের অমানবিক কর্মকাণ্ডে। গুম, খুন, ক্রসফায়ার আর আওয়ামী লীগের হয়ে কাজ করবার অভিযোগে আস্থা হারাতে থাকে এলিট ফোর্সটি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালে র্যাবের উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আওয়ামী লীগ সরকার পতনের পর র্যাব সংস্কারের দাবি ওঠে। মেয়াদ শেষ হবার 9 দিন আগে বাহিনীটির নাম পরিবর্তন করল অন্তর্বর্তী সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব থেকে নতুন নাম করা হলো স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এটা সুপারিশ করেছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা এটা অনুমোদন দিয়েছে। নামটা আজকে হয়ে গেছে, এরপরে একটা সরকারি একটা অর্ডার হবে। তারপরে এটার সাথে পোশাকও পরিবর্তন হচ্ছে। পোশাক অলরেডি পরিবর্তন করে আপনাকে কিন্তু একবার দেখানো হয়েছিল। ওই পোশাকগুলি বানানো শুরু হয়েছে, হয়তো এই নেক্সট সপ্তাহে আপনি দেখবেন যে ডিজি হয়তো ওই পোশাকও গায়ে দেওয়া হয়েছে। মানে আপনি একদিন তার নাম পরিবর্তন করতে, আবার কেন আপনারই তো কইছেন, অনেকের আশা ছিল এই জন্য এইটা পরিবর্তন, এটা আমরা ইচ্ছা এইটা নামটা ওই নামটাকে খারাপ মনে করত। 2004 সালের 26 মার্চ পুলিশ, আনসার ভিডিবি, বিজিবি, কোস্টগার্ড, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের নিয়ে গঠন করা হয় র্যাব। 22 বছর পর বদলে গেল বাহিনীটির নাম। গবেষকরা বলছেন, শুধু নাম পরিবর্তন করে কাঙ্ক্ষিত ফল আসবে না, দরকার মানসিকতারও পরিবর্তন। শুধু নাম পরিবর্তনের মধ্য দিয়ে হবে না, এই বাহিনীর কার্যকারিতা, এই বাহিনীর জবাবদিহিতা, দায়িত্ববোধ নিশ্চিত করতে হবে। এবং এই দায়িত্ববোধ বা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যেটার নাম পরিবর্তন করে SIF করা হয়েছে, এটির যথার্থ স্পেশাল ট্রেনিং প্রয়োজন আছে বলে আমি মনে করি। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে টিআইবি মব ভায়োলেন্সের যে আশঙ্কা করছে তার সম্ভাবনা নেই। টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে, ইলেকশনে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। অগাস্টের যে পরিস্থিতি হয়েছে, দেশ ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে জানিয়ে এখান থেকে ফিরতে গণভোটে হ্যাঁকে জয়ী করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোট নিয়ে প্রচারণার অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় তরুণ সমাজের আকাঙ্ক্ষা জুলাই সনদে উঠে আসেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এবং অন্যদের আপনারা বোঝাবার চেষ্টা করুন যে বাংলাদেশ এমন একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কোন ধরনের বাংলাদেশ চাই। বলা হয়েছে পরবর্তী সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো ন্যূনতম 10% নারী প্রার্থী মনোনয়ন দেবে। 100 পর্যন্ত এটা অব্যাহত থাকবে। 100তে উন্নীত হয়ে গেলে তখন যেই সংরক্ষিত 50টি আসনের ব্যবস্থাটা 65 অনুচ্ছেদে আছে সেটা বাতিল হয়ে যাবে। প্রচারণার ঘাটতি আর তথ্যের অস্পষ্টতায় আসন্ন গণভোট নিয়ে সাধারণ মানুষের আগ্রহ ও বোঝাপড়ায় বড় ধরনের ফাঁক রয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের মতে এখনো মানুষের মাঝে গণভোটের মূল উদ্দেশ্য এবং এর সাংবিধানিক প্রভাব সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। ফলে গণভোট নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভোটাররা। দেখুন ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। বহুল আলোচিত জুলাই সনদের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেদিনই। গণভোটে হাঁ জয়ী হলে নির্বাচিত এমপিরা গণপরিষদের সদস্য হিসেবে পরবর্তী 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবেন। 72 সালে গণপরিষদ এবং একসঙ্গে সাইমালটেনিয়াসলি হয়তো এরা যা ভাবছে যে এরা পার্লামেন্ট হিসাবে কাজ করছেন, কিন্তু আমাদের দেশে আমি যেটা দেখছি হয়তো বা অনেক ব্যাপারেই একটা আইনের ইন্টারপ্রিটেশন হতে পারে। সবাই তো গণপরিষদ নিয়ে একমত হয়েছে। তো তার মানে কি রাজনৈতিক দলগুলোর ইচ্ছাক্রমেই সরকার গঠনে এখানে দেরি হবে। নির্বাচনের ফলাফল ঘোষণার 1 মাসের মধ্যে সরকার গঠন হয়ে যায়, কিন্তু এবার এটা 6 মাস লেগে যেতে পারে। নির্বাচন হইলেও ইউনূস সরকার ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারে এই মেকানিজমে আর কি। সে যদি মনে করে যে আমি যে সংস্কারের ম্যান্ডেটটা নিয়েছি, আমি যে বিচারের কথা বলেছি, এটা আমি করে তারপর আমি ক্ষমতা ছেড়ে দেব। বিশেষজ্ঞরা বলছেন প্রচারণার শেষ মুহূর্তেও সাধারণ মানুষের মধ্যে গণভোটের বিষয়বস্তু স্পষ্ট নয়। সাধারণ লোকের নিজস্ব যে খুব একটা ইন্টারেস্ট আছে গণভোটে তা নয়। এতগুলা প্রশ্ন এবং এগুলা খুব কমপ্লেক্স। যত সাধারণ লোকের সঙ্গে কথা বলি তারা বলে যে আমরা তো বুঝতেই পারছি না এই প্রশ্নগুলা কি। প্রথমে মানুষকে বোঝানোর দরকার ছিল এবং সেটা রাজনৈতিক দলগুলারই কাজ ছিল। মনে করেন যে চাষি ভোট সেন্টারে যাবে, তার এত সময় কই, এত ভাবনা চিন্তা করা, গণভোট দিলই না দিয়ে এমপি ক্যান্ডিডেটকে ভোট দিয়ে চলে আসলো। সরকার উচিত ছিল কমপক্ষে 20 কোটি লিফলেট ছেড়ে দেওয়া, গণভোট কি জিনিস সেটা বোঝানোর জন্য। পোস্টারিং করে এটা হওয়া সম্ভব না। তো তাই গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারকেই গণভোটের বিষয়ে প্রচার জোরালো করার তাগিদ তাদের। গভর্নমেন্ট ইনডাইরেক্টলি তারা হয়তো প্রচারণা করতে পারতো, গণভোটের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে, কিন্তু সরাসরি বলা যে আপনারা হা ভোটে ভোট দিন, এটা হলো একজন ভোটার হিসেবে আপনি আমাকে চাপায় দিচ্ছেন। যে আকাঙ্ক্ষাটার কথা বলা হচ্ছে, সেই আকাঙ্ক্ষাটার জন্য যে পরিবর্তনটা দরকার হবে সেটা তো আর একটা হ্যাঁ নার উপরেই তো নির্ভর করবে না। সেটা একটা লং টার্ম একটা প্রসেস। যারাই জিতে আসবেন, যারা বিরোধীতেও থাকবে, সবারই একটা সদিচ্ছা কমিটমেন্টের উপরে নির্ভর করবে। সংস্কার বাস্তবায়নে রাজনীতিবিদদের মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার বলেও মত বিশ্লেষকদের। সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য থাকতো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জেলার অন্য 2টি আসনের তুলনায় নিজেদের উন্নয়ন বঞ্চিত বলে দাবি করেছেন মুন্সিগঞ্জ 2 আসনের ভোটাররা। তারা বলেন এই এলাকার বাসিন্দাদের বড় একটি অংশ প্রবাসী, কিন্তু অদক্ষ জনশক্তি হয়ে বিদেশে যাওয়ায় কাঙ্ক্ষিত রেমিটেন্স পাঠাতে পারছে না। ঢাকার কাছের জেলা হওয়া সত্ত্বেও শিল্প কারখানা গড়ে না ওঠায় ক্ষোভ আছে তাদের। আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। লোহজং ও টঙ্গিবাড়ি উপজেলা নিয়ে সংসদীয় আসন মুন্সিগঞ্জ 2। মাওয়া প্রান্তে পদ্মা নদীর ভাঙনের শিকার হয়ে ভিটেমাটি হারিয়েছে অসংখ্য পরিবার। কৃষি নির্ভর এই আসনটিতে আলু আবাদ করে জীবিকা নির্বাহ করেন অনেকে। এসব বিল বর্ষাকালে পানির নিচে থাকায় বছরের একটি বড় সময় অনাবাদি থাকে। এখানকার বাসিন্দারা বলেন নানা সমস্যায় জর্জরিত এই আসনকে ঢেলে সাজানোর চ্যালেঞ্জ নিতে হবে আগামীর সংসদ সদস্যকে। নদীমাতৃক দেশ, এই নদীমাতৃক দেশের ভাঙ্গনের প্রবণতা অনেক। এখানে যদি সঠিকভাবে বাঁধটা নির্মাণ করা হয় তাহলে ওই ভাঙ্গনের কবল থেকে নদী কবল মানুষগুলো রক্ষা পাবে। এই আসনে বিএনপির প্রার্থী দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, আর 11 দলীয় জোটের প্রার্থী এনসিপির মাজেদুল ইসলাম। ভোটাররা বলেন এবার আর প্রতীক দেখে ভোট দেবেন না তারা, যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাতে চান তারা। ইসলামের যে হুকুমা হাকাম, যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য যে কাজ করবে তাকে আমরা ভোট দিব। যে দেশ ভালো চালাইবো, দেশের উন্নয়ন করব, কাজ করব, সবাই সুখে শান্তিতে থাকতে পারে, এরকম ব্যক্তি হলে ভালো হয়। সুষ্ঠু নির্বাচন হয়তো প্রশাসন চেষ্টা করলে সুষ্ঠু হবে, আর যদি প্রশাসনের মধ্যে ভেজাল থাকে তাহলে তো আরেক জিনিস। এলিভেটেড এক্সপ্রেসওয়ের কল্যাণে খুব অল্প সময়ে পদ্মা সেতু পার হয়ে ফরিদপুরের ভাঙা যেতে পারছেন ওই অঞ্চলের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন তাদের ভূখণ্ডের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে, পদ্মা সেতু হয়েছে, ফলে পদ্মার ওপারের বাসিন্দারা অনেক বেশি লাভবান হয়েছেন।
কিন্তু এখানে কোনো ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত না হওয়ায় অদক্ষ জনশক্তি হয়ে তাদের বিদেশ যেতে হচ্ছে। তাই তারা চাচ্ছেন এখানে একটি ট্রেনিং ইনস্টিটিউট করা হোক, যেন তারা দক্ষ জনশক্তি হয়ে বিদেশে গিয়ে উচ্চমানের রেমিটেন্স পাঠাতে পারেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, মুন্সিগঞ্জ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান, তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা রয়েছি টাঙ্গাইল সদর আসনে। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 4.5 লাখেরও বেশি। এখানকার মানুষ যেটি বলছে যে এই আসনটি প্রাচীনতম নগরী হওয়া সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া লাগেনি এখানে। টাঙ্গাইলকে সিটি কর্পোরেশনের রূপান্তরের পাশাপাশি তারা দাবি করছেন এখানে শিক্ষা স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো, সেই সাথে শিল্পায়নের প্রভাব বিস্তার করে এখানে যাতে কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, এমনটাই প্রত্যাশা ভোটারদের। প্রার্থীরা বলছেন আগামীতে নির্বাচিত হলে তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন যে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবেন। সেই সাথে তারা প্রতিশ্রুতি দিচ্ছেন এলাকার আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতিরও উন্নয়ন করার ব্যাপারে আশ্বস্ত করছেন। তবে এই ভোটাররা বলছেন যে আগামীতে তারা নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করতে চান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে টাঙ্গাইল সদর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ভোটাধিকার একটি দেশের নাগরিকের সবচেয়ে বড় অধিকার, যা থেকে জনগণ দীর্ঘ 17 বছর বঞ্চিত ছিল। 12 ফেব্রুয়ারি গণতন্ত্রের যাত্রা শুরু হবে। বিকেলে লালপুর উপজেলার ওয়ালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সমাবেশে পুতুল বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশ গঠনে দিনরাত কাজ করে যাচ্ছেন এবং এই পথে বাধা দিলে জনগণ তা মেনে নেবে না। এ সময় তার বাবা সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের অসমাপ্ত উন্নয়ন কাজ শেষ করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেনের সভাপতিত্বে মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ইফতেখার আরশাদ প্রতীক সহ জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী 12 তারিখে বাংলাদেশের সকল জনগণের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া একটি জনগণের মতামতের ভিত্তিতে তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে একটি নির্বাচিত সংসদের মাধ্যমে আমরা সেই গণতন্ত্রের যাত্রা আবার শুরু করবো ইনশাআল্লাহ। আমরা একটা কথা বলতে চাই, আমরা যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান যে বাংলাদেশ গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, সেই বাংলাদেশ গড়ার পথে যদি কেউ বাধা হয় তাহলে বাংলাদেশের জনগণ কাউকে আর ছাড় দিবে না ইনশাআল্লাহ। আবারও সালাম স্টিল ভোটার গাড়ি। জলদস্যুদের দৌরাত্ম্য, চাঁদাবাজি, অনুন্নত যোগাযোগ ও নিম্নমানের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন চায় বাগেরহাট 4 আসনের বাসিন্দারা। বিগত কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধানে তেমন কোনো ভূমিকা রাখেনি। তাই এবারের নির্বাচনে একজন যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান এলাকাবাসী। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে খুলনার রূপসায় আছেন প্রতিনিধি SM হাবিব, তিনি জানাচ্ছেন ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা আছি রূপসা এলাকায়। এবারই প্রথম ভোটার হয়েছে এমন একজন ভোটারের সঙ্গে কথা বলতে চাই। আমি চাই আগামীতে যে সরকার আসবে সেজন্য প্রতিটা মানুষের দিন মজুরির বেতনটা বাড়িয়ে দেয়, সব জায়গায় একইভাবে যেন চলে। কারণ মানুষের পকেটে টাকা না থাকলে মানুষের মনে শান্তি নাই, চলাচলতে শান্তি নাই, ব্যবহারে শান্তি নাই, কোনো কিছুতেই শান্তি নাই। ধন্যবাদ। উনি কিন্তু প্রার্থী না, উনি সরকারের কাছেই দাবি করছেন যে প্রতিটি মানুষের স্তর অনুযায়ী তারা যাতে সুষ্ঠু জীবনযাপন করতে পারে, এই জন্য সরকারের উদ্যোগ নিতে হবে। এই বিভিন্ন সময় যে সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেটগুলোকে ভাঙতে হবে। এই ছিল এখানকার তরুণ ভোটারদের চাওয়া। সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভূ রাজনৈতিক কারণে দেশে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এছাড়া বিগত সরকারের আমদানি নির্ভর জ্বালানি নীতির কারণে দেশে জ্বালানি খাত দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC চেয়ারম্যান জালাল আহমেদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট ও পরবর্তী সরকারের করণীয় শীর্ষক এই আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় জ্বালানি বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বলেন, বিগত সরকার কুইক রেন্টালের নামে জ্বালানি খাতে লুটতরাজ চালিয়েছে, যা মোকাবেলা করা আগামী সরকারের বড় চ্যালেঞ্জ। এবার খেলার খবর।
দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে মাঠ সংস্কারের পাশাপাশি 137টি উইকেট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেসব জেলায় ক্রিকেট খেলার অবকাঠামো আগেই আছে সেই সব জেলা উন্নয়নে প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ পাইলট। এক সাংবাদিকের প্রশ্নের জবাব না দিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান বিসিবির এই পরিচালক। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়বে জামাত, নির্বাচনী জনসভায় শফিকুর রহমান। হ্যাঁর পক্ষে ভোট দিলে জিতবে বাংলাদেশ। কাল বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলের প্রধানকে বরণ করতে প্রস্তুত নেতাকর্মীরা। বিএনপি মতাদর্শের প্রিজাইডিং অফিসারদের নির্বাচনের দায়িত্ব দেওয়া হচ্ছে, অভিযোগ এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদের। রাজধানী সহ সারা দেশে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত ভোটের মাঠ। নির্বাচনে সবাইকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান সেনা প্রধানের। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF প্রধান উপদেষ্টার অনুমোদন। এবং রাজনৈতিক সংকট কাটাতে হ্যাঁ ভোটকে জয়ী করার বিকল্প নেই, আলী রিয়াজ। প্রচারণার ঘাটতির কারণে গণভোটের উদ্দেশ্য মানুষের কাছে স্পষ্ট নয়, অভিমত বিশ্লেষকদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।